বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রভাত সিডির পক্ষ থেকে ফকির মুজ্জামান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আজ সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে দুজন সম্মানিত অতিথির বিশ্লেষণমূলক আলোচনা শুনব। আজ আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমি প্রথমেই অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত একজন অতিথি, যিনি জনাব দেওয়ান শাহীন, প্রচার সম্পাদক, সাবেক জেলা সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, এবং একই সাথে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। দেওয়ান শাহীন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ইনশাআল্লাহ। ভালো আছেন আপনি? আপনি ভালো? আছি, ভালো নেই আর কি। বাংলাদেশের মানুষ কেউই ভালো নেই, আমি সেই রকম, আমিও ভালো নেই। আচ্ছা আচ্ছা, তো আমাদের দ্বিতীয় অতিথি, তাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি বাংলাদেশ ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক জনাব DHM ইসমাইল। ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? ইসমাইল ভাই আমার কাছে যাচ্ছে? জি, আপনি শুনতে পাচ্ছেন না ইসমাইল ভাই? ক্লিয়ার এন্ড লাউড। ইসমাইল ভাই, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে হাসিনা সরকারের নানাবিধ প্রশ্নবোধক কর্মকাণ্ড এবং সর্বশেষে মোদীকে যে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমন্ত্রণ এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের সুযোগ করে দেওয়ার সূত্র ধরে বাংলাদেশে একটি আন্দোলন চলছে। তো ধর্মপ্রাণ মুসলমানদের এই আন্দোলনের সাথে কতটুকু সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করছেন, বা কত ভাগ মানুষ এই আন্দোলনকে এখন করছে বলে আপনি মনে করেন? গুজরাটের কসাই এবং বহু মুসলমানদের খুনি বলে সুপরিচিত নরেন্দ্র মোদী কে হাসিনা দুই ঠ্যাং সরাইয়া দিছে। যদি উনি যা চাইবেন তা না দেন, তাহলে অবস্থাটা তো বুঝেন তার পরিণতিটা কি করবে। সংখ্যায় শুধু বাংলাদেশেরই না, অনেক হিন্দু খ্রিস্টানরাও বাংলাদেশে, বৌদ্ধরাও পছন্দ করেননি যে মোদির আগমনটা কেমন। এখানে হয়তো আপনার নেতৃত্ব দিচ্ছে একটা আমাদের ইসলামিক রাজনৈতিক বা অরাজনৈতিক দল সম্মিলিতভাবে, কিন্তু আপনার এটার প্রতি আন্তরিক এবং মনের থেকে বহু লোকের, যারা নিরপেক্ষ লোকেরও, মানে যারা ইসলাম করে না বা অন্য ধর্মের লোকদেরও এখানে সমর্থন ছিল যে মোদি না আসুক। কিন্তু এখানে ধরতে পারেন আপনি, যদি কারা সাপোর্ট দিয়েছে, 5% বাকশালীরা কতজন আছে বাংলাদেশে? 5% হবে কিনা সন্দেহ আছে। আওয়ামী বাকশালীদের সংখ্যা এমনই হবে, কিন্তু ক্ষমতাটা তো ওনারা কিডন্যাপ করে রেখেছে। জোরপূর্বক যদি ক্ষমতা দখল করে, আপনি দেখেন, আপনি গান যদি আপনার মাথায় রাখে তখন আপনি নিরুপায়। আপনাকে যা চাইবে, আপনার সম্পদ চাইলে সম্পদ লিখে দিতে হবে, যা চাইবে তাই করতে হবে। জনগণ তো সে অবস্থাটার মধ্যেই বাংলাদেশে রয়েছেন। জনগণ বলতে পারবেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে তারা গান পয়েন্টে রয়েছেন। এই কারণে আপনার এই ক্ষমতাসীন দখলদার বাহিনীও বলতে পারেন আপনি, যে অবৈধ সরকার, এরা যা খুশি তাই করতে পারে। বাংলাদেশের জনগণকে তারা শুনছেন না। কেন শুনছেন না? কারণ তারা হচ্ছে ভারত থেকে কন্ট্রাক্ট নিয়ে, কারণ এটা কন্ট্রাক্টের অপেক্ষায় বিএনপিও আছে। যদি তাদেরকে কন্ট্রাক্ট দেয়, তারাও এই সুযোগটা নেবেন, তারাও ভারতের গোলামি করবেন। তারা এখন স্পষ্ট করেননি তাদের অবস্থানটা কি। যে আন্দোলন, জনগণ যখন রাস্তায় নেমে আসে, বিএনপি ঘুমিয়ে আছে। তো বিএনপির ঘুম কখন ভাঙবে? যখন বিএনপির ঘুম ভাঙবে তখন বিএনপি মুসলিম লীগে পরিণত হয়ে গেছে। বিএনপিকে এখনই জনগণের কাতারে আসতে হবে, সময় খুব কম। এই অবৈধ সরকারকে নামাতে হলে আপনার দেশি বিদেশি
সবার সমর্থন নিয়ে এদেরকে কিক আউট করতে হবে। এখন আপনার যেখানে মোদির প্রসঙ্গটার মধ্যে আমি মনে হয় ক্লিয়ার করেছি যে বাংলাদেশের মানুষ এই কথাইকে গ্রহণ করেনি এবং এটা মোদি নিজেও জানেন, যে কারণেই আপনার প্রায় মানে অঘোষিত মাসাল্য ছিল সেদিন। মোদি যেদিন ঢাকায় আসছিলেন, মানুষ কথা বলতে পারেনি, গুল্লি খেয়েছে, মরেছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের মানুষ যদি এখানে 17 জন মরে থাকে, ওখানে 40 জন মরে থাকে, আপনার রিপোর্টে আসবে 7 জন, 5 জন, 17 জন, কিন্তু বহু মানুষই আহত হয়েছে, গুল্লি খেয়েছে। যেটা নাকি হেফাজত এর আগে শাপলা চত্বরে সেখানে প্রায় 2300 লোকের মতো তারা খুন করেছিল। এই লোকগুলোকে ভারতে ট্রাক করে ভারতে নিয়ে তাদেরকে চিতার মধ্যে পড়েছে রাতের বেলা, এবং যেখানে এই চিতায় যারা আগুন জ্বালায়, যারা এই বডিগুলো বার্ন করে, তাদেরকে আপনার 4 গুণ US ডলারে পে করেছিল, যেটা রিপোর্ট এবং সিক্রেট রিপোর্ট আমার কাছে ছিল, যেটা ফ্রিডম পার্টির পেজে গেলে আপনি এখনো পাবেন। কেমন? তো এখন এখানে কতজন মারা গেছে এখানে তো কেউ জানে না। মিডিয়াটা কি বাংলাদেশে? এখন মিডিয়া দালাল হয়ে গেছে। আপনি নাইমুল ইসলামটা কি? তারা দালালি করছে, তার বাপকেও দালালি মানে রাজাকার বানিয়ে এসে বিক্রি করে হাসিনা থেকে টাকা খেতে চায়। কেমন? যে তার বাবা, মৃত্যু বাবা, তাকেও বিক্রি করে দেয়। আপনার যেখানে আপনার মানুষের অধিকার নেই, যে দেশে মানুষ কথা বলতে পারে না, এখন সেটা তো এই মুজিবের পতনটা তো আপনাকে মনে করিয়ে দিবে যে 75-এর 15 আগস্ট কেন হয়েছিল, মানে বাকশালের পতন কেন ঘটেছিল, যেখানে মানুষ 75-এর 15 আগস্টে কেউ কথা বলতে পারেনি। এই আগস্ট বিপ্লব আপনার এই 75-এর 15 আগস্টের পর বিএনপির জন্ম হয়েছে, জামাত ইসলামীর জন্ম হয়েছে, ফ্রিডম পার্টির জন্ম হয়েছে, জাতীয় পার্টির জন্ম হয়েছে, এমনকি আওয়ামী লীগেরও পূর্ণ জন্ম হয়েছে। আপনি যদি এই আগস্ট বিপ্লব এই বাংলাদেশের মানুষকে পূর্ণ স্বাধীনতা এবং গণতন্ত্র দিয়েছে, সেদিন যদি এই বিপ্লব সংগঠিত না হতো, আজকে আপনি আমি কেউ কথা বলতে পারতাম না। আমাদের সবাইকে বাকশাল করা লাগতো। বাংলাদেশে কোনো রাজনৈতিক আপনার রাজনৈতিক দল থাকতো না, একটা বাকশালই থাকতো, আপনার কোনো সংবাদপত্র চলতো না। তো এগুলো সব বন্ধ করে দিয়েছিল। এই কাহিনী আপনারা সবাই জানেন। তাহলে সেখানে আজকে কি আপনার সেই 15 আগস্টের পূর্বের পুনরাবৃত্তি এই সরকার তাই তো করছে, একই তো কাহিনী। এখানে 75-এর 15 আগস্ট বিপ্লব সফল হওয়ার পর কারা ক্ষমতা ছিল? আওয়ামী লীগই তো ক্ষমতা ছিল। আপনি যদি 10-12 জনকে ফাঁসি দিয়ে এখানে নেয়, শফিউল্লাহ তখনও জেনারেল, সে যদি কোর্ট মার্শাল করতে যেতে পারতেন, সেখানে জিয়াউর রহমান ছিলেন না, ডিপুটি ছিলেন। এখন আপনার যদি এই যে একটা জিনিস আমি মুজিবকে লাইক করি, সেই জিনিসটা হচ্ছে আমি বিভিন্ন ইতিহাস ঘটে একটা জিনিসে পেয়েছি, মুজিব পূর্ব পাকিস্তানের বিভক্ত চান। এটার সাথে আমি শেখ মুজিবের সাথে একমত ছিলাম, যে যেটাই মনে করুক, কিন্তু যখন যুদ্ধ লেগে গেল, জিয়াউর রহমানরা তারা স্বাধীনতা ঘোষণা দিয়ে ফেললেন, উনি স্বাধীনতার ডাক দিলেন, মানে আর্মি, সেনাবাহিনী বা আপনার মিলিটারি সম্মিলিতভাবে দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু ওই সময়ের ইতিহাস যদি খুঁজতে যান, তাহলে এই যে 30,000 লোক শহীদ হয়েছে, এখানে অঙ্ক তো অনেক ভুল ছিল। এই শহীদদের মধ্যে আপনি খুঁজে পাবেন যে প্রায় আপনার 80% লোক ব্যক্তিগত শত্রুতায় মেরেছে। চাচাকে মেরেছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে, হয়তো আপনার ফুপিকে মেরেছে সম্পত্তি পাওয়ার জন্য, অথবা পারিবারিক শত্রুতা, অথবা পাশের বাড়ির সাথে খারাপ সম্পর্ক ছিল, মুক্তিযোদ্ধার সাথে তাদেরকে গুলি করে মেরেছে। কিন্তু ওই মুক্তিযোদ্ধা যারা ছিল কিছু আওয়ামীপন্থী, এরা তো মুক্তিযুদ্ধ করেনি, এরা চুরি ডাকাতি করেছে, হিন্দু বাড়ি দখল করেছে এই বন্দুক নিয়ে, যে আপনি হিন্দু মেয়েদের ধরে নিয়ে রেপ করেছে। ইতিহাস এখন তো বিতর্কিত ইতিহাস, কিন্তু আপনি যদি সত্যিকার জানতে চান তাহলে পুরো ইতিহাসটা বুঝতে হবে। এখন তো সেটা জানতে দিচ্ছে না, নতুন প্রজন্মকে মিসলিডিং করা হচ্ছে। এই সরকার আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, দেশে ঢুকতে দিচ্ছে না। এটা কি মানে শেখ হাসিনা মনে করে এই দেশটা তার বাপ দাদার সম্পদ আর এদেশের মানুষ তার গোলাম? না হলে কেন এমন হচ্ছে? মানুষ মাঠে নামবে, তার অধিকার, রাজনৈতিক অধিকার। আমি কথা বলবো, এটা আমার অধিকার, আমি ওই দেশে জন্ম নিয়েছি, আমি ওখানকার সন্তান, এই দেশ আমারও। হাসিনার যতটুকু অধিকার আছে, একটা ভিখারিরও ততটুকু অধিকার আছে। তাহলে কি সেটা পাচ্ছে? মানুষকে রাঙ্গা চক্ষু দিয়ে, মানুষকে শোষণ করে, গুম করে, খুন করে, নানান ভয়ের মধ্যে মানুষকে রেখে দিয়েছে। আগে যেমন বর্গি আসতেছে বলতো, এখন তো মানুষ নাকি হাসিনার দলবল আসতেছে বলে ঘুম পড়ায় বাচ্চাদেরকে। কেমন? তা আমরা ভালো নেই, আমরা দেশের জন্য এই দেশে থেকেও সারাক্ষণ মানে আমাদের চোখ দিয়ে অনেক জল গড়ায় যখন দেখি কোনো ভাই নিখোঁজ হয়ে গেছে, যখন দেখি কোনো বোনটা রেপ হয়ে গেছে, তখন আমাদের হৃদয়ে
বার্নিং হতে থাকে, জ্বলতে থাকে যে কিছুই করতে পারছি না, কেন এই দেশ বিভক্ত করলাম, কেন আমরা স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতা কি পাকিস্তানিরা এটা দিয়েছিল আমাদেরকে? আমরা তো তখনও যুদ্ধ করার সময় এত লোক হারাই নাই। আপনি দেখেন এই আওয়ামী লীগের বর্তমান সময়টা যত লোক রেপ হয়েছে, আমাদের ৭১-এর যুদ্ধ আমরা হারাই নাই। তাহলে আমরা কি পেয়েছি? ওরা বলে ওরা দেশ ওরা কোথায় যুদ্ধ করেছে? একটা আওয়ামী লীগের নিকে যুদ্ধ জি ইসমাইল ভাই, অনেক ধন্যবাদ ইসমাইল ভাই। আমি একটি সরল প্রশ্ন করতে চাই জনাব দেওয়ান শাহিন ভাইকে। শাহিন ভাই, ইসমাইল ভাই যেমনটি বলছিলেন, আসলে চলমানে আন্দোলনে বিএনপির ভূমিকাটা কেমন বা কি ভূমিকা বিএনপি রাখছে এবং কেন তারা এই আন্দোলনের নিজেদের অবস্থান প্রকাশ, এই আন্দোলনের সম্ভাব্য ফলাফল অর্থাৎ হেফাজত যারা করছে, আর এই আন্দোলনের দ্বারা আসলে কার কতটা লাভ হবে বা কতটা ক্ষতি হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের রাজা মহারাজার শহর নাটক, কাঁচাগোল্লার বিখ্যাত শহর নাটক, বিখ্যাত কবি জীবনানন্দ দাশের চিন্তা চেতনায়, কবিতায় পাখির ভাষার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেই নাটোর শহর, সর্বোপরি নাটোরের রাজপথ থেকে তিল তিল করে বেড়ে ওঠা আন্দোলন সংগ্রামের সাহসী যোদ্ধা, রাজশাহী বিভাগের অন্যতম জনপ্রিয় নেতা এবং নাটোরের জনগণের নেতা, আমার রাজনৈতিক শিক্ষক, আমাদের যিনি আমাকে সেই ছাত্র জীবন থেকে, তৃণমূল থেকে প্রশিক্ষণ দিয়ে আজকে এই জায়গায় পর্যন্ত নিয়ে এসেছেন, আমার শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু সাহেবের শহর নাটোর। সেই নাটোরবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম। এবং আপনি জানেন যে সম্প্রতি গত কিছুদিন আগেই রাজশাহীতে একটি বিভাগীয় সমাবেশ হয়েছিল। সেই সমাবেশকে কেন্দ্র করে আমাদের রাজশাহীর প্রিয় নেতা, সাবেক মেয়র, সাবেক এমপি মিজানুর রহমান মিনু সাহেব, সাবেক মেয়র মোসাদ্দেক আলী বুলবুল ভাই এবং রাজশাহী মহানগরের সবচেয়ে জনপ্রিয় এবং বিপ্লবী সাংগঠনিক দক্ষ সংগঠক শফিকুল হক মিলন ভাই এবং আমাদের এই উত্তর অঞ্চলের যিনি মানে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিএনপিকে সুসংগঠিত করার কাজে দক্ষতার সহিত যিনি কাজ করে যাচ্ছেন, আমার রাজনৈতিক শিক্ষক, নাটোরের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের নেতা, জনতার নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব সহ 4 জনের নামে রাষ্ট্রদ্রোহ নামে একটি মিথ্যা মামলা করা হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই মামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর তারপরেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা যেটা বলেছেন যে হেফাজতের যে আন্দোলনের সাথে বিএনপির সম্পর্কটা কেমন বা আমরা সমর্থন দিচ্ছি কিনা, আমরা কি বিরোধিতা করছি, আমরা কি বিএনপি কি বিরোধিতা করছে? বিএনপি বাংলাদেশে কোথাও কি দেখেছেন যে বিএনপির কোন নেতা, বিএনপির কোন কর্মী, বিএনপির কেউ কোথাও এটা বিরোধিতা করেছে? যদি বিরোধিতা আমরা না করে থাকি তাহলে অবশ্যই আমাদের সমর্থন আছে বা আমরা সমর্থন করছি এক প্রশ্নে, আমরা মুসলমান। আমাদের এই বাংলাদেশের শতকরা 92% মানুষ মুসলমান। আর যাকে কেন্দ্র করে এই ঘটনা, মানে আজকে হেফাজত রাস্তায়, ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদি সাহেব, ওনাকে তো সবাই কসাই মোদি বলে, উনি তো মুসলমান হাটাও এই স্লোগান দিয়ে বাবরি মসজিদ ভেঙ্গে তারপর তো উনি তো ক্ষমতায় এসেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ যারা 92% মুসলমান, যারা দেশের মানুষ, সে দেশের মানুষ তো এই কসাই মোদিকে কখনোই মেনে নেবে না, বা তারা তো, আমরা তো এটা তো মানতে পারি না। সুতরাং মুসলমান হিসেবে তো আমাদের নৈতিক দায়িত্ব যে হেফাজতের যে দায়িত্ব ওনারা পালন করেছে এটা আমরাও সমর্থন করি। ইভেন আপনি জানবেন যে আমাদের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী, যাকে আমরা মানি না, আগের দিনে রাতের ভোটের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী না, তিনি কোনোদিনও ভোটে নির্বাচিত হন না। উনি পরাজিত হওয়ার ওনার অনেক রেকর্ড আছে। হ্যাঁ, উনি ঢাকা থেকেও পরাজিত হয়েছেন, উনি বাগেরহাট থেকেও পরাজিত হয়েছেন,
অনেক জায়গায় ওনারা পরাজিত হয়েছেন, যার কারণে ওনারা ভোটে বিশ্বাসী না, ওনারা ভোটে নির্বাচন করতে চান না। সেই মানে আগের দিন রাতের ভোটের নির্বাচিত প্রধানমন্ত্রী উনিও চান যে আমার মনে হয় হেফাজতের এই আন্দোলনকে সমর্থন করেন, কারণ যদি উনি মুসলমান হয়ে থাকেন, যদি মুসলমান না হয়ে থাকেন তাহলে সমর্থন করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বিএনপি অবশ্যই বিরোধিতা করছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার ইসমাইল ভাই বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি, উনি অনেক ভালো ভালো কথা বলেছেন, তার সঙ্গে একটি কথা বলেছেন উনি যে উনি বিএনপিও ভারতের গোলামি করবে। আসলে এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। সেটা আসলে আমরা বিএনপি ভারতের গোলামি করবে এই কথাটা আমি বিশ্বাসী না। বিএনপি ভারতের কখনোই কোনোদিন কোনোভাবেই গোলামি করে না। পররাষ্ট্র নীতির সূত্রে যেটুকু দরকার সেটুকুই করে, কিন্তু গোলামি করে না। গোলামি যদি করতোই তাহলে প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিল, তাহলে অবশ্যই আমাদের নেত্রী এই তার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি উইথড্র করে তার কাছে যেতেন। সুতরাং আমরা যেহেতু কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচির মাধ্যমে আমাদের নেত্রী সেটা উইথড্র করেননি, প্রণব মুখার্জির সাথে দেখাও করেননি। সুতরাং বিএনপি ভারতের দালালি কখনোই করে না, গোলামি তো প্রশ্নে ওঠে। আর বিএনপি ঘুমিয়ে আছে, জনগণের কাতারে নেই, এই কথা বলেছেন। বিএনপি তো জনগণেরই দল, জনগণ নিয়েই তো বিএনপি। বিএনপি তো জনগণের দল, ঘুমিয়ে আছে কোথায়? বিএনপির যে কৌশল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিএনপিকে সুসংগঠিত করার কাজে নিয়োজিত আছেন। সমস্ত বাংলাদেশে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ হাসিনার প্রতিটা সেকেন্ডের আতঙ্ক জনাব তারেক রহমান। উনি সংগঠনকে সুসংগঠিত করবার ক্ষেত্রে প্রতিটা অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত প্রতিটা সময় উনি সংগঠনকে সুসংগঠিত করছেন। আপনারা অপেক্ষা করেন, বিএনপির যে আমরা যে সাংগঠনিক যে কার্যক্রমগুলো আমরা শুরু করেছি, এগুলো হয়তো আগামী 1 বছরের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন যে আসলে বিএনপি ঘুমিয়ে আছে না জেগে আছে। তো যাই হোক, আমি মনে করি যে হচ্ছে যে আজকে বাংলাদেশটা একটা কারাগার। জানি না আপনারা কেমন আছেন ওখানে, আমরা এখানে কেউই ভালো নেই। গোটা বাংলাদেশ একটা কারাগার, কারাগারের মধ্যে আমরা অবস্থান করছি। এখন বোঝেনই তো, জেলখানায় বা কারাগারে থাকলে মানে কত কিছুর অসুবিধা বা কত কিছু সুবিধা হয়, এটা তো আপনারা জানেন। তো এই অবস্থা আমরা অবস্থান করছি। আর শাহিন ভাই, আর কি যেন বলছেন? শাহিন ভাই, আমরা যেটা বলছিলাম যে এই আন্দোলনে কার কতটা লাভ ক্ষতি হবে সেই বিষয়টি। তবে এই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে আওয়ামী লীগ কিন্তু সবসময় নিজেকে হিন্দু বান্ধব এবং সেকুলার দল বলে দাবি করে, তাই না? অথচ তাদের শাসনামলে কিন্তু সর্বাধিক সংখ্যক হিন্দু নির্যাতিত হয়েছে। আমরা রিপোর্ট দেখেছি এর আগে। তো আমরা একটি প্রশ্ন করতে চাই আপনাকে যে আওয়ামী লীগ কেন সবসময় বাংলাদেশকে এরকম অস্থিতিশীল করতে চায় এবং জঙ্গি রাষ্ট্র বানাতে চায়? হিন্দু মুসলমানের দাঙ্গা বলুন, অথবা হিন্দু নাগরিককে হত্যাকাণ্ড বা সাধারণ নাগরিক হত্যাকাণ্ড, কেন এমনটি সবসময় হয়? এটা তারা করে, তাদের এটা কৌশল, ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এটা করে থাকে। 500 রাষ্ট্র ভারতের সমর্থন নিয়ে এটা সবসময় তারা করে, বা একটা জঙ্গি একটা ইসলামী দাঙ্গা বাজিয়ে এটাকে বিএনপি কে বা অন্যান্য বিএনপির সাথে যে সমমনা দলগুলো আছে তাদেরকে হচ্ছে যে সন্ত্রাসী দল বা জঙ্গিবাদী দল বা ইসলামী মৌলবাদী দল এই ধরনের ভাবে দলকে চিহ্নিত করে দিয়ে মানে তারা একটা ফায়দা লুটতে চায়, যেটা আসলে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই উপলব্ধিও করেছে। এটা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এখন আর বুঝতে বাকি নেই। এটা হচ্ছে 2021 সাল, এখন সবাই সচেতন। আমার বিশ্বাস যে আসলে আওয়ামী লীগ তো এরকমই একটি দল। তারা তো আসলে মানে জনগণকে নিয়ে বা জনগণের ম্যান্ডেট নিয়ে বা এরকম না, তারা কুচক্রী বা ষড়যন্ত্র বা চক্রান্ত বা মানে কুকৌশল যেগুলো আছে সেইগুলো অবলম্বন করেই তারা হচ্ছে যে টিকে থাকতে চায়। মানে অপকৌশল যেগুলো আছে সেগুলোকে নিয়ে তারা টিকে থাকতে চায়।
আমার বিশ্বাস যে আসলে শেষ রক্ষা হবে না, কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন। এখন দেখেন না, আপনি দেখেন, আপনি সার্ভে করেন, আপনি দেখেন প্রতিটা জায়গায় দেখেন যে হচ্ছে যে নৌকা মার্কা নিয়ে ভোট করছে, পাশাপাশি নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগই বিরোধী দাঁড়াচ্ছে, নৌকা পরাজিত হচ্ছে, কিন্তু হেট করছে নৌকাকে সবাই। বিকজ মানে জি এটা মানে নৌকাকে হেট করা মানে আওয়ামী লীগ মানে শেখ হাসিনাকে হেট করা, তাই না? জি বিষয়টা এরকম। আর ধন্যবাদ শাহীন ভাই। আর জি, জি আমি যদি একটু ইসমাইল ভাইয়ের কাছে যাই, ইসমাইল ভাই আপনাকে প্রশ্ন যে এই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের তো আসলেই একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন, বা এমন একটি সরকার প্রয়োজন যারা সত্যিকারের দেশপ্রেমিক। আর তার সূচনা হতে পারে এমনটি করে যে এই পেশিবাদী সরকারের পতন ঘটিয়ে। আপনার মতে এই পেশিবাদী সরকারের নাগপাশ থেকে আমরা যদি মুক্তি চাই তাহলে তার উপায়টি কি? আর এই পেশিবাদী সরকারের পতন আমরা কিভাবে ঘটাবো অতি দ্রুত? এই বিষয়ে আপনি কি মনে করেন? এই এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে হলে, আমারটা হচ্ছে এই দখলদার সরকারকে হটাইতে হলে বাংলাদেশের জনগণকে রাস্তায় নামিয়ে আনতে হবে, এবং এর নেতৃত্ব বিএনপিকেই দেওয়া লাগবে। কারণ বিএনপি একমাত্র শক্তিশালী এবং বড় একটা রাজনৈতিক দল, এবং এদের সাথে ছোট ছোট দলগুলো চলে আসবে, জনগণ রাস্তায় নেমে আসবে। কিন্তু একটা কৌশল তারা প্রয়োগ করে রেখেছে, যেমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, অ্যাকচুয়ালি একটা কিডন্যাপের মধ্যে ওনাকে রাখা হয়েছে। কেমন, যেমন বিএনপি কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নিতে গেলেই নেত্রীকে আবার জেলে ঢুকাবে, বা আবার একটা টর্চারের মধ্যে, মেন্টাল টর্চারের মধ্যে, বা তাকে পয়জন পুশ করে হত্যা করা হতে পারে। নানান কৌশল দিয়ে এই বিএনপিকে চুপ করে রাখা হয়েছে। তা এখন বিএনপিকে আমার মতে নামতে হবে এবং সাহসী পদক্ষেপ নেওয়া লাগবে। জনগণকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে এই সরকারকে হটাতে হবে। এই সরকার একটা জন্মগত ভারতীয় দালাল, জন্মগত এরা ভারতীয় স্পাই। আপনি দেখুন, কালকে যদি আমাদের ভারতের সাথে কখনো আমাদের বাংলাদেশের যুদ্ধ হয়, এই আওয়ামী বাকশালীরা ভারতের হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং আবার বিএনপি আর আওয়ামী লীগ যদি ফাইট হয়, তাহলে বিএনপির ভিতরে লুকিয়ে থাকা যে আওয়ামী বাকশালীদের স্পাইগুলো আছে, এরা বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করবে আওয়ামী লীগের হয়ে। তো এখন বিএনপিকে বেছে আওয়ামী স্পাইগুলোকে লাথি মেরে বের করে দিতে হবে, তাহলে তারা সঠিকভাবে আন্দোলনের জন্য পথ খুঁজে পাবে এবং দেশের মানুষ মুক্তি পাবে স্বৈর শাসন থেকে। অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাব দেওয়ান শাহীন ভাইয়ের কাছে আবারও। শাহীন ভাই, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে দেশে এবং বিদেশে বিএনপির অগণিত নেতাকর্মীকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। দলের চেয়ারপারসন বেগম খালেদাকে বন্দী করে রাখা হয়েছে, যেমনটি আমাদের ইসমাইল ভাই বলছিলেন, এবং তারেক রহমানকে বিদেশে নির্বাসন দেওয়া হয়েছে। হাসিনা সরকার তো আমাদের দেশে মূলত ত্রাসের একটি রাজত্ব কায়েম করেছে। অসহায় জনগণের কিন্তু এখন ভোট এবং ভাতের অধিকার কোনোটি নেই। তাহলে দেশের সর্বস্তরের মানুষ কিন্তু আজ দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। এই মতাবস্থায় আমরা কিন্তু ঘটা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আপনার দৃষ্টিতে এই সুবর্ণ জয়ন্তীর সুন্দর অনুষ্ঠানের কতটুকু গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করছেন? না, ঠিক আছে, আপনি ভালো কথা বলছেন, ভালো প্রশ্নটা অনেক সুন্দর করেছেন, আপনি সুন্দর কথা বলেছেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আর বর্তমান যে যে প্রশ্নগুলো আপনি করলেন, এর মধ্যে অনেক তারতম্য আছে। যেমন ধরেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর 50 বছর আসলে ঘটা করে পালন তো আওয়ামী লীগ করছে, আমরা করছি যে তারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাসকে, বা এই আগের রাতের ভোটের সরকার স্বাধীনতাকে বিকৃত করছে, স্বাধীনতাকে মানে একদলীয়
মানে একটা বাক্সের মধ্যে ভরানোর জন্য একদলীয় একটা ঘরের মধ্যে বসে ভরানোর চেষ্টা করছে বা করেই চলেছে। আপনি দেখবেন যে এই আপনার কোথায় নেই, যেখানে সেখানে আপনি দেখবেন যে এই আমাদের দেশের একজন প্রয়াত নেতা, ওনাকে আমরা ইজ্জত করি, সম্মান করি। উনি তো স্বাধীনতার সংগ্রামের সময় বা উনি ভালো আমাদের নেতা, একজন ভালো নেতা, শেখ মুজিবুর সাহেবকে আমরা সম্মান করি। কিন্তু আপনাকে তো এটা মাথায় রাখতে হবে যে মেজর জিয়ার ঘোষণা স্বাধীনতার সূচনা, ৭ই মার্চে কিন্তু স্বাধীনতার সূচনা হয় নাই। বা ৭ই মার্চের যে শেখ মুজিবুর রহমান যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্য যদি সম্পূর্ণটা আপনারা শুনেন, তাহলে জয় বাংলার সাথে জয় পাকিস্তানও আছে। সুতরাং সেটা স্বাধীনতার ঘোষণা নয়। তো স্বাধীনতার ঘোষণা যেভাবে আসুক, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণাটা আসছে, স্বাধীনতার ঘোষণাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখ দিয়ে বের হয়ে আসছে। সুতরাং স্বাধীনতার ঘোষণা মেজর জিয়ার ঘোষণা স্বাধীনতার সূচনা, এটাই বাস্তবতা। তো আমরা যে সেটাই চেষ্টা করছি। আমিও রাজশাহী বিভাগের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর যে কমিটিটা আছে, যে কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের মিজানুর রহমান মিনু সাহেব এবং সদস্য সচিব আমার রাজনৈতিক শিক্ষক নাটোরের জনতার নেতা জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, ওই কমিটিতে আমিও একজন সদস্য আছি এবং দায়িত্ব পালন করছি। জন্য আমি জানি যে আমরা চাচ্ছি স্বাধীনতার সঠিক যে ইতিহাসটা সেইটা মানুষ জানুক, এই জন্য আমরা পালন করছি। আর আপনি যেটা বললেন যে দেশের যে অবস্থা, আজকে মামলা, আজকে দেখেন আমি বলি আমারই প্রায় ৫২টার উপরে মামলা। আমি একটা জেলা শহরে পলিটিক্স করি। আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই তার ১০০ পার হয়ে গেছে, ১০০ না ১৫০টার মতো মামলা প্রায় সম্প্রতি একটা মামলা হয়েছে। এরকম সারা বাংলাদেশে বিএনপির মানে লক্ষ লক্ষ নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মীর একাধিক, একটা দুইটা না, মানে কোন একজন ব্যক্তিরই মনে করেন যে প্রায় ৫০টা ৬০টা ১০০টা। আমি শুনেছি হাবিবুন নবী খান সোহেল ভাই ৬০০ মামলা। আমি শুনেছি জেলখানায় আছে ইসহাক সরকার সাবেক ছাত্র নেতা, তার ৩০০ ৩৫০ মামলা। আমি শুনেছি যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব সাহেব, তার প্রায় ৩০০-র উপরে মামলা। এরকম সব নেতা হচ্ছে যে আমাদের যত নেতা কর্মীরা আছে অঙ্গ সংগঠনের টুকু ভাই টুকু সবারই কিন্তু মামলা। তারপরেও বিএনপি কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপরেও বিএনপি কিন্তু এখনো কার্যক্রম করছে। বিএনপি থেকে কিন্তু আওয়ামী লীগে কেউ যোগ দেয়নি, এটা মাথায় রাখতে হবে যে বিএনপি থেকে কেউ আওয়ামী লীগে যোগ দেয়নি। আর আজ থেকে ২০ বছর আগের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা এখন নেই। এখন কোথায় কোথায় গুম, কোথায় কোথায় গুলি, কোথায় কোথায় বাসা থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে, আপনি খোঁজ পাচ্ছেন না। এইরকম আতঙ্কের মধ্যেও বিএনপি কিন্তু এখন আছে। তারপরেও শেখ হাসিনা বলেন আর আওয়ামী লীগ সরকারের যে কোনো মন্ত্রী এমপিরা বলেন, তারা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বিএনপিকে নিয়ে শুরু করে। কারণ হচ্ছে যে এত কিছু করার পরেও বিএনপি যদি একটা মিটিং ডাকে, লক্ষ লক্ষ মানুষ কেন হাজির হয়? আজকে আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই যে আমার নেতা আছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, উনি ঢাকায় থাকেন, সময় ক্ষেত্রে মানে এমন অত্যাচার করে ওনাকে, উনি ওনার বাসায় আসতে পারেন না, উনি ওনার মায়ের জানাজায় ঠিক মতো থাকতে পারেন নাই, উনি ওনার জেলখানা থেকে উনি ওনার মাকে দেখতে পারেন নাই, উনি বাসায় আসলে পুলিশ ওনাকে থাকতে দেন না। কারণটা কি জানেন? কেউ জানে না। দুলু ভাই যখন নাটোরে আসে অনেকেই জানে না, জানতে গেলে প্রশাসন বাধা দেয়। দুলু ভাই নাটোরে পৌঁছার পরে কিভাবে কি মানুষ জানার পরে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তার বাসায় ভিড় করে। শুধু রিজনটা এটাই, কেন তার কাছে মানুষ আসে। এই কারণেই তার বাসায় ৩ বার হামলা করা হলো। তাকে পুলিশ ওসি সাহেব, এসপি সাহেব ১ সেকেন্ডের মতো আপনি এখান থেকে চলে যান, হাজিরা দেওয়া শেষ, কোর্ট থেকে চলে যান, নাটোরে থাকতে পারবেন না। কারণটা কি? তাকে সে পপুলার মানুষ, আতঙ্ক। তো শেখ হাসিনা থেকে শুরু করে, যেমন তারেক রহমান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারেক রহমানের নামে এত বিষাদগার কেন? তারেক রহমান হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। উনি যখন ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, উনি কিন্তু মাস পিপুল, একদম গ্রামের কাছে পৌঁছে গেছিলেন। কারণ তারেক রহমান হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। সুতরাং শেখ হাসিনার আতঙ্কই তারেক রহমান এই কারণেই
যে তারেক রহমান হচ্ছে প্রচন্ড জনপ্রিয় এবং দক্ষ একজন তীক্ষ্ণ বুদ্ধির একজন দক্ষ লোক, দক্ষ নেতা। এই কারণেই উনি সবসময় তারেক রহমান আতঙ্কে ভোগেন। আর জি আমরা যে কার্যক্রম করছি, আমরা ইনশাল্লাহ আপনাকে বলছি যে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সাথে এর সাথে আপনি যেটা বলেছেন, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করেছি ওই কারণেই যে স্বাধীনতার সঠিক ইতিহাসটা ওরা যেমন মিথ্যা কথাগুলো বলছেন, স্বাধীনতাকে বিকৃত করছেন, অসত্য তথ্যগুলো তুলে ধরছেন, প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে বই পুস্তকে এসব তুলে ধরছেন। আপনি টিভি খুললেই দেখবেন একটা মাথা দেখা যায়। আপনি দেখবেন প্রতিটা সরকারি কার্যক্রমের সাথে দেখবেন প্রতিটা সরকারি আপনার চিঠি লিখবে, প্যাডে লিখবে, দেখবেন যে একটা মাথা ওখানে আছে, ওরা থাকবেই। এরকম একটা ইয়ে করে যে যার কারণে মনে করে যে স্বাধীনতাটা ওনারা আওয়ামী লীগ যারা করেন তারা একাই স্বাধীনতা করেছেন, আর কেউ করেনি। এটা কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে তারা স্বাধীনতার সাথে যুক্তই ছিলেন না। যারা এই কথাগুলো বলে এরা ভারতে ছিল অনেক। ওনাদের নেতা, প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি স্বেচ্ছা আত্মসমর্পণ করেছেন। ওরকম টাইমে কেউ বাসা থাকে না। আমরাই এখন কি যে আপনার সাথে টকশো করছি, একটা ঘরের মধ্যে বসে থেকে করছি গোপনে, আমরা কিন্তু প্রকাশ্যে মুখ করতে পারছি। বিভিন্ন জায়গায় মানে আমরা কোথাও রাত্রে এক জায়গায় থাকতে পারি না। ওইরকম একটা সময় উনি কনফার্ম জানে যে এরকম একটা পরিস্থিতি হতে পারে, উনি বাসায় কেন থাকেন এটা বুঝতে কারো বাকি নেই। উনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আরামে জেলখানায় সুবিধা ভোগ করেছেন। তো যাই হোক, ধন্যবাদ। সব মিলেই আমরা চাই যে হচ্ছে যে অন্তত পক্ষে স্বাধীনতার সঠিক চিত্রটা উঠে আসুক। আর আপনি যেটা বলেছেন যে আমাদের বিএনপি সম্বন্ধে যেটা বলেছেন যে আমাদের সম্পৃক্ততা বা আমাদের কি যেন প্রশ্নটা করলেন না ভাই? হ্যাঁ, আমরা বলেছি যে এই সুবর্ণ জয়ন্তী পালনের গুরুত্ব কতটুকু যখন বাংলাদেশে মানুষ অসহায় অবস্থায় আছে, ভোট এবং অধিকার নেই। হ্যাঁ, এটা ছিল না গুরুত্ব, এটা হতো না যদি তারা বিকৃত না করত, তারা সঠিক চিত্র। আপনি চিন্তা করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে চায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজাকার বলে তাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব তুলে নিতে চায়। বীরোত্তম খেতাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই বীরোত্তম খেতাব সম্মানিত হয়েছে। বীরোত্তমের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মানিত হয়নি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রমের কারণেই তো বীরোত্তমটা পদবিটা দেওয়া হয়েছিল, তাই না? সুতরাং শহীদ জিয়াউর রহমানের কারণেই বীরোত্তম খেতাব সম্মানিত হয়েছে আমি মনে করি। তো আপনি চিন্তা করেন যে এই কাজ এটা করছেন তারা। হ্যাঁ, একটা স্বাধীনতার ঘোষক, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন সফল রাষ্ট্রপতি, উনি একজন সফল সেনাপ্রধান, অথচ ওনাকে রাজাকার বলা হচ্ছে, ওনার মরণোত্তর বিচার করতে চাচ্ছে, ওনার বীরোত্তম পদবি তুলে নিতে চাচ্ছেন। তো আমরা এটাই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই কার্যক্রমটাকে আমরা গ্রহণ করেছি। আমাদের নেতা তারেক রহমান বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে। এই জন্য আমি তারেক রহমান ভাইয়াকে আমি আমাদের নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, যেটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। কারণ তারা মিথ্যা কথা বলছে, আমরা সঠিকটা তুলে ধরছি। মানুষ কন্ট্রাডিকশন করে, মানুষ বুঝবে যে আসলে কোনটা কি। মানুষের উপর আমরা ছেড়ে দিচ্ছি, মানুষ বুঝবে স্বাধীনতার সঠিক চিত্রটাকে। ওরা তো একা একাই বলেই যাচ্ছে। আজকে দেখেন হেফাজতের যে গত কয়েকদিন আগে মোদি আসাকে নিয়ে যে ঘটনাটা ঘটল, কিছুই নাই। টিভিতে আপনি দেখবেন আপনার যে বাপ বেটির একটা বাক্স আছে, বাংলাদেশে কিন্তু একটা বাপ বেটির বাক্স আছে, জানেন এটা? হ্যালো, সকলেই তো তাই বলে। তো বাপ বেটির একটা বাক্স আছে, বাপ বেটির বাক্স। এই বাক্সে দেখবেন, বাক্সটা টিপ মারলে দেখবেন যে খালি কিছুই নেই, বাংলাদেশে কিছু হচ্ছে না। খুব সুন্দর, এমন সুন্দর বাংলাদেশ চলছে কল্পনা করা যাবে। ফেসবুক বন্ধ করে দিল, অনলাইন বন্ধ করে দিল, টিভির সমস্ত খবর বন্ধ করে দিল। তাতে কি হয়েছে? লাভ কি হয়েছে? আজকে যে মুসলমানদের নিয়ে খেলছেন, আপনার যে ইমানদার ব্যক্তিদের নিয়ে আপনারা খেলছেন, ঠিক হচ্ছে? তো আমরা চাই আমি এই প্রসঙ্গে একটু যদি ইসমাইল ভাইয়ের কাছে যাই। ইসমাইল ভাই, আপনি তো শুনছিলেন যে এখন যে অবস্থা বাংলাদেশে চলছে তাতে জনগণের কথা বলার অধিকার নেই, বিশৃঙ্খল অবস্থা চলছে। তো আপনার মতে
এই অবস্থার প্রেক্ষিতে ফ্রিডম পার্টি, বিএনপি এবং সমমনা দল যারা আছে তাদের কি করণীয় দয়া করে বলবেন কি? আপনি যখন একটা মাফিয়ার সাথে কথা বলবেন, মাফিয়ার কায়দায় কথা বলতে হবে। আপনি যখন একটা সন্ত্রাসীর সাথে কথা বলবেন, সন্ত্রাসীর কায়দায় কথা বলতে হবে। আওয়ামী লীগের এই কার্যকলাপগুলো যারা যেভাবে গুম করছে, খুন করছে, একই কায়দায় তাদেরকে জবাব দেওয়া লাগবে। তার মানে আপনি ওটা করছেন না, আপনি প্রতিবাদ করছেন। এখন বিএনপিকে ওইভাবে রেডি হওয়া লাগবে। সমস্ত রাজনৈতিক এবং দেশবাসীকে নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়া লাগবে, তাহলে আপনারাও রেডি হন। মুক্তি আসবে। উই আর রেডি অলওয়েজ। আমরা রেডি আছি, আপনারা রেডি হন, তাহলে বিএনপিকে দেওয়া লাগবে নেতৃত্বটা, বিএনপিকে দেওয়া লাগবে। কেমন? রাজনীতিতে ফিডার খাওয়া শিশুদেরকে উপদেষ্টা বানানো হয়, সেটার ফলাফল আসবে জিরো। যেখানে ঝানু ঝানু বর্ষিয়ান নেতারা রয়ে গেছে, এখানে ভাবতে হবে এবং বিজ্ঞ নেতাদের বা বিজ্ঞ লোকদেরকে উপদেষ্টা করতে হবে। এখন বিএনপির সামনে সুসময় এবং জনগণ সবসময় এদের পাশে ছিল, এদের ডাকে সাড়া দিয়েছে। এখন অনেক রক্ত ঝরিয়েছে। বিএনপির নেতা কর্মীরা, ছোট ছোট যারা গ্রামে গঞ্জে থেকে শুরু করে প্রতিটা ঘরে এই আওয়ামী সরকার একটা করে লাশ দিয়েছে এদের। এবং শুধু বিএনপি না, জামাত এবং আমরাও কম সাফার করিনি। এই বিএনপি জামাতের ভুলের খেসারত পুরো জাতিকেও দেওয়া লাগছে, শুধু বিএনপি দিচ্ছে না। কেমন? তো এই যে প্রতিটা ঘরে, মানে বাংলাদেশকে আপনি কবরস্থান বলতে পারেন, পুরো দেশটাকেই কবরস্থানে পরিণত করেছে। এরা গুম খুন করে এমন কোনো ঘর নেই বিএনপি জামাতের পাবেন না যে তাদের ঘরের একজন দুইজন নিখোঁজ নেই বা তাদেরকে এনকাউন্টার করা হয়। এখন যে শিক্ষাটা আপনার আওয়ামী লীগ করে দিচ্ছে, এখানে এই আওয়ামী নেত্রী যে ভুলটা করেছে, সে ভুলের মাসুল আওয়ামী লীগকে আজীবন দেওয়া লাগবে। আপনি দেখুন, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে তারা লেখাপড়া করবে, তাদের ঘাড়ে পিস্তল দেওয়া হয়েছে, বন্দুক দেওয়া হয়েছে, এদেরকে ড্রাগ দেওয়া হচ্ছে এবং এদেরকে খুনি বানানো হচ্ছে, এদেরকে রেপিস্ট বানানো হচ্ছে। এই যে ছাত্রলীগ, যুবলীগ, হয়তো আমাদেরই তো ভাই, আমাদেরই কেউ তারা, কিন্তু এই যে তাদেরকে নষ্ট করে দিয়ে, অথচ বাংলাদেশ ব্যাংক লুট করে আমেরিকা চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়, পুরো দেশের লুটের টাকা চলে যায়, কিন্তু এরা কি পায়? এরা তো মাদকের পয়সা ছাড়া আর কিছু পায় না, হয়তো বুলেটের পয়সা পায়। তো এরা এইভাবে ধ্বংস হচ্ছে কেন? আমি আহ্বান জানাবো, সঠিক পথে তারা চলে আসুক, এসব ছেড়ে দিয়ে। ছাত্রলীগের এবং ইতিপূর্বে কিছু ভালো ছিল, কিছুটা হলেও ভালো ছিল, এখন তো এটা একটা ধ্বংসে পরিণত হয়ে গেছে। এরা নাম শুনলে জনগণ ছাত্রলীগ একটা পদক্ষেপ নিয়েছে ইসমাইল ভাই, ছাত্রলীগের ছেলেরা পদক্ষেপ নিয়েছে। তারা দুধ দিয়ে সমস্ত শরীর ধৌত করছে, ধৌত করে বলছে আমি আর ছাত্রলীগ করব না। ওয়েলকাম, এটা ভালো। যারা বুঝতে পেরেছে তারা চলে আসে, বাকিরা যারা আসেনি তাদেরকে উচিত এটা করা, কারণ তো তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কেমন? তারাও যখন চলে যাবে, তাদেরকে যখন এই অবস্থার পরিণতির শিকার হতে হবে, তখন তাদের মা বাবারা কাঁদবে। আজকে যে বিএনপির ইয়ং ছেলেদেরকে ধরে ধরে নিয়ে এনকাউন্টার করা হচ্ছে, যারা করছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পরবর্তী সরকার, যারাই আসুক ক্ষমতা, এলা বিএনপি আসুক, অন্য কেউ আসুক। কেমন? সেখান থেকে তো তারা ছাড় পাবে না। তো আমি এখনো বলবো যে ঘসেটি বেগম শেখ হাসিনাকে, যে আপনি সময় আছে, আপনার দলটাকেও রক্ষা করুন, আপনিও রক্ষা পান, আপনি একটা গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচন দিয়ে কেটে পড়ুন, তাতে জাতি রক্ষা পায়। কেউ ভোট। আপনার কাছে ইসমাইল ভাই, আপনার কাছে আমার এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, তা হচ্ছে যে আপনি বলছিলেন যে অন্যান্য দলগুলিকে ব্যবহার করার বিষয়ে। অনেকদিন ধরে কিন্তু সরকার ইসলামী দলগুলিকে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। তার সর্বশেষ উদাহরণ বলতে পারি আমরা হেফাজত। প্রথমে তাদেরকে কাছে টানা, তারপর কৌশলে তাদেরকে দুটি গ্রুপ তৈরি করে দেয়া, এবং জানেন যে মোদির সফরকে কেন্দ্র করে সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশে তার প্রেক্ষিতে লাগাতার আন্দোলনকে উস্কে দেয়া।
আপনি কি মনে করেন যে বিদেশের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য আওয়ামী লীগ ইচ্ছে করে মোদীকে এনে দেয়, অথবা ক্ষমতাকে দীর্ঘায়িত করার এই ধরনের কাজ? আপনার ধানমন্ডির 32 নম্বর হচ্ছে কাশিম বাজারের কুঠির, ওখান থেকে সব ষড়যন্ত্র তৈরি হয়। এবং আপনার এই যে হুজুররা, এরা তো শুধু দেশে ইসলাম রক্ষার জন্য এবং ইসলাম প্রচারের জন্য কাজ করে, এরা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল পলিটিক্সের কূটকৌশলটা তারা জানে না, কিন্তু কখনো তারা ব্যবহার হয়ে যায় না জেনে, তাদের মনের অজান্তেই। কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু পবিত্রতাটাই সবসময় পালন করে, তারা দেশের ভালোটাই চায় এবং দেশ রক্ষার জন্য তারা সবসময় কিন্তু নেমে আসে। এবং আপনি দেখবেন এরা কোনো রকম অপকর্মে কখনোই লিপ্ত ছিলেন না। আপনি কোনো মন্দির ভাঙ্গেনি, কোনো অমুসলিমের বাড়িতে হামলা করেনি, এবং এদেরকে ব্যবহার করে একটা, যদি আপনার আসলে এই যে আল কায়দার পরের থেকে তো একটা মানে ভিন্ন রকমের প্রতিক্রিয়া বিভিন্ন দেশ থেকে, অমুসলিম দেশগুলো থেকে সৃষ্টি হয়েছে। এখন দাড়ি টুপি দেখলেই এদেরকে বানানো হয় আপনার সন্ত্রাসী বা এমন কিছু একটা, জঙ্গি। জি জঙ্গি একটা কিছু। কেমন আপনি দেখেন মুম্বাইয়ের ছবিগুলো তো আপনি দেখবেন, কাউকে দিয়ে রেপ করানো হলে বা কোথাও সন্ত্রাসী হামলা হলে তার মাথায় একটা টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে তাকে মুসলমান, সে একজন জঙ্গি। আবার যদি কোথাও ডাকাত তৈরি করা হয়, তাহলে সেখানে দেখবেন একটা শিখকে দাঁড় করাই দিছে, যে অমুক সিং, গাপ্পাত সিং, এমন একটা কিছু দিয়ে ওকে ডাকাত বানানো হয়। তা আমার সাথে একদিন একটা পাঞ্জাবের একজনের সাথে একদিন কথা হইতেছিল, তো ওরা বলে যে জয়হীন। আমি বললাম জয়হীন হবে কেন? তো জয় শিখ হবে না কেন, জয় মুসলিম হবে না কেন? তোমার এই যে হিন্দু শব্দটা, এটা কেন হবে? তুমি তো হিন্দু না। বলে না, আমি তো হিন্দু না। ও বলতেছে আমি তো তোমার মতো করে চিন্তা করিনি। তো এই যে আপনি দেখেন যে এই যে একটা মানে ফান্ডামেন্টাল দিক, একটা মানে ওয়ার্ড সেখানে লাগিয়ে দিয়েছে মানুষের মধ্যে, জয়হীন বলবে। তো জয়হীনটা কেন বলবে? আমি একজন মুসলমান, আমি তো জয়হীন বলতে পারি না। আমি একজন শিখ, আমি বলবো না। আমি একজন খ্রিস্টান, আমি বলবো না। যে সেখানে তো বহু জাতের লোক রয়ে গেছে। তা এখানে বাংলাদেশের বেলা হাসিনার কলা কৌশলগুলো এখন ওখান থেকে তো তৈরি হয়। কারণটা হচ্ছে যে আপনার আবার একটু অপ্রিয় কথা বলছি, দেওয়ান সাহেব নিশ্চয়ই তার কাছে একটু অন্য লাগবে, ভালো লাগবে না। আমি বলতে চাই যে যে দিল্লি চালাচ্ছে আওয়ামী লীগকে, আর আওয়ামী লীগ চালাচ্ছে এখন বিএনপিকে। কেমন? তো এই অবস্থার মধ্যে যে জাতি এখন দিশেহারা, জাতি এখন করণীয় কিছু দেখছে না, তারা চোখের পানি ছাড়ছে, তারা কাঁদছে, তারা নিরহ। আপনি দেখেন রাস্তা দিয়ে কেউ একটা সাধারণ নিম্ন পর্যায়ে যদি আমরা চলে যাই, যে আপনি যদি দেখেন একটা বিএনপির কর্মী মারা গেছে, কেন মারা গেছে? বিএনপির ডাকে আন্দোলন করতে, যে বিএনপির নেতাদের ভালোবেসে তার জীবনটা দিয়েছে দেশের জন্য। তো তাহলে এই যে ডাকের মধ্যে, তারপরে তার ফ্যামিলিতে দেখবেন পরের দিন 2 কেজি চাল কেনার মতো টাকা নাই। কারণ এই লোকটাই ছিল রোজগারের মূল পয়েন্ট, ছিল সে ইনকাম করতো, তার 5টা ভাই বোন এনে এই উপার্জন থেকে খেত, অথবা তার বোনকে বিয়ে দিতে হবে, এর উপার্জন থেকে যেতে হবে। এখন এই ফ্যামিলিটা ভিখারিতে পরিণত হয়েছে। এই সেন্স থেকে জামাত কিছুটা ভালো, কারণ তাদের যদি কেউ এই অবস্থার পরিণত হয়, তারা কিছুটা হলো সাপোর্ট করে। কিন্তু বিএনপির রেজাল্ট আমি বেশিরভাগই পেয়েছি যে তারা কোনো খোঁজও নেয় না, খুবই দুঃখজনক। এখন আপনাদেরকে একেবারেই উপর পর্যায় পর্যন্ত আপনাদেরকে এই নাটক থেকে শুরু করতে হবে এবং সেন্ট্রাল পর্যন্ত চেঞ্জে আসতে হবে, এবং একটা মানে এমন একটা ইস্যুতে আসতে হবে যে ইস্যু নিয়ে আপনার দেশ স্বাধীন করা যায়। এখন তো আমি সিকিমের মধ্যে আছি, আপনি দেখেন এই মোদি আসার পরে গোপন চুক্তিগুলি কি হয়েছে, জাতির ভাগ্য জানার কোনো অধিকার নেই। আপনার আমার জানার কোনো অধিকার নেই। আপনি জানতে চাবেন, গুম হয়ে যাবেন সকালবেলা। ইলিয়াস আলীর মতো মুজিব তো 25 সাল চুক্তি হয়ে গেছিল, এরপরে এখন এটা কি হলো? আপনাকে আমাকে ধরে নিয়ে যাবে ঢাকা থেকে আপনার ভারতীয়
কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে নোটিশ করা লাগবে না, আমার বাড়িতে আসবে, হেলিকপ্টার ভাই চলবে, রশি বেবে নামবে, আমাকে ধরে ভারতে নিয়ে যাবে। আমরা কি স্বাধীনতা কোথায়? আমরা আমাদের স্বাধীনতা। ইসমাইল ভাই, আমরা যদি আমাদেরকে প্রসঙ্গ বাঁচার জন্য চেঞ্জ লড়তে করতে হবে, পারি। আমাদেরকে আবার দাঁড়াতে হবে, আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে, আমাদেরকে সেই মানসিকতা আসতে হবে। আমরা ঘুমিয়ে থাকলে আমরা মরবো, আমরা প্রতিদিন গুল্লি খাবো, একজন একজন করে কমতেছে প্রতিদিন। বিএনপির কত হাজার লক্ষ লোক কমে গেছে, অনেক আমরা এই ধন্যবাদ লোকগুলো ইসমাইল। হারাতাম না। আর আগে যদি এগুলো হতো আর আমরা নেমে পড়তাম, তাহলে আমাদের এই লোকগুলো হারাতে হতো না। আমাদেরকে এখন সঠিক সিদ্ধান্ত বুঝতে হবে। একটি সাম্প্রতিক প্রসঙ্গে কথা বলতে চাই, যদি দেওয়ান শাহিন ভাই আপনি প্রশ্নটির উত্তর দেন। আপনি জানেন যে সম্প্রতি হেফাজত নেতা মামুনুল হককে ঢাকার একটু অদূরে একটি রিসোর্টে আক্রমণ করা হয়েছে, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জি, ছাত্রলীগের অভিযোগ হচ্ছে যে তিনি একজন অপরিচিত নারীকে ওই রিসোর্টে নিয়ে গিয়েছিলেন। পক্ষান্তরে মামুনুল হক সাহেব বলছেন যে ভদ্রমহিলা তার স্ত্রী। অনেকেই ধারণা করছেন মামুনুল তথা হেফাজতের ভাবমূর্তিকে পরিকল্পিতভাবে আক্রমণটি করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আজকে থেকে আপনি জানেন, আজকে থেকে বাংলাদেশের লকডাউন দিয়েছে সরকার, জানেন আপনি? জি জি, আমরা সবাই জানি ভাই, লকডাউন এটা কি আসলে লকডাউন? এটা হচ্ছে হেফাজত ডাউন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লকডাউন না, লকডাউনের আদলে এটা হচ্ছে হেফাজত ডাউন। হেফাজতকে ডাউন করার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার, আমার কাছে মনে হয়। আর মামুনুল সাহেবের কথা যেটা বলছেন, ছাত্রলীগ যুবলীগ, এটা তো বোঝাই যায় যে এটা একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। একটা মুসলমান, একটা ইমানদার লোক, মামুনুল সাহেবের বাবার সম্বন্ধে কি ওই ছাত্রলীগের নেতাদের ধারণা আছে? হ্যাঁ, উনি তো মামুনুল সাহেবের যে বাবা আল্লামা আজিজুল হক সাহেব, ওনার সম্বন্ধে কি ওনার ধারণা আছে? ছাত্রলীগের ছেলেদের, যুবলীগের ছেলেদের মামুনুল সাহেবের সম্বন্ধে কি ওনার ধারণা আছে? মামুনুল সাহেব বায়তুল মোকাররম থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, বা ওই পুলিশের ব্যারিকেড, সব রকমের ব্যারিকেড ভেঙে হেফাজতের যে কার্যক্রমগুলো তারা সফলতার সহিত পালন করেছেন। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা আমাদের আগের রাতের ভোটের প্রধানমন্ত্রী, তারা তো এটা ভালোভাবে নেবে না। এখন কি করা যায়? এখন চারিত্রিক কোনোভাবে তার বৈধ স্ত্রী, এখন বাংলাদেশে কি হচ্ছে জানেন? এখন আপনি তো বিদেশে আছেন, বাংলাদেশে আসলে দয়া করে কাবিননামা সঙ্গে নিয়ে আসবেন প্লিজ। কাবিননামাটা সঙ্গে রাখবেন সবসময়। আগে তো মানুষ জাতীয় আইডি কার্ড কাছে রাখতো, আওয়ামী বাকশালীদেরকে ওদের বাবার নাম রাখতে হবে সাথে, ও কার সন্তান এটা তো দেখতে হবে। ও তো শুধু ওরা তো ওইটা ইউজ করে যে আমি মুজিবের সন্তান, তাহলে তো ওটা জারো। হ্যাঁ, ওটা তো জারো। সেটাই ব্যাপারটা হচ্ছে কি, আগে তো আমরা আইডি কার্ড রাখতাম, বিদেশে গেলে পাসপোর্ট রাখতাম, তাই না? আমরা যখন বিদেশে যাই বা দেশের বাইরে যাই তখন পাসপোর্ট রাখি, দেশের মধ্যে আমরা আইডি কার্ড রাখি। এখন আমাদের কাবিননামা রাখতে হবে। আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি না আমার বউকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, এটা আইডেন্টিটি রাখতে হবে আমাদের। এটা হচ্ছে কথা। এই সরকার এটাও করলো, এই কাজটা করে ওরা নিজেরাই। এটা গোটা বাংলাদেশের মানুষ যেটা বিশ্বাস করে না, গোটা বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করে না। ইভেন দ্যাট আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা বিশ্বাস করে না। কারণ আওয়ামী লীগের যে মিথ্যাচার এই 10-12-14 বছরে, আওয়ামী লীগের যে মানে কার্যক্রম এই 12-14 বছরে, এরা একটা সত্য কথা বললো এখন কেউ বিশ্বাস করে না। ওই যে বাগালো ইসমাইল ভাই, ফকির ভাই শুনেছেন না বাগালো গল্পটা শুনেছেন না? যখন সত্যিকারের বাঘ আসে তখন আর বাঁচানোর লোক থাকে না। এই হেফাজত ডাউন দিয়ে আর এই মামুনুল সাহেবকে, তার স্ত্রীকে অন্য মেয়ে বানিয়ে দুলু সাহেবদের মতো নেতাদেরকে নামে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে ইনশাআল্লাহ এই সরকারের শেষ রক্ষা হবে না খুব শর্ট টাইম। তো আমি ইসমাইল ভাইকে একটি প্রশ্ন করতে চাই। ফকির ভাই আরেকটা জিনিস, আমি যে ইসমাইল ভাইয়ের কথাটাই বলছি। ইসমাইল ভাই বলেছে, ওই বললো না যে আমি হয়তো একটু কষ্ট পেতে পারি, আসলে কষ্ট পাইনি, কিন্তু ওই কথাটা আমি বিলিভও করি না। তারপরে যে নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়াটার বিষয়টা আমি বলি
যে আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই নাটোরে অবিসাংবাদিক এবং কিংবদন্তির জায়গা দখল করে নিয়ে আছেন। উনি নেতা কর্মীদের মধ্যে একজন মাইল ফলক নেতা। হ্যাঁ, নাটোরের বিষয়টা আমরা বলছি না, নাটোরে আমাদের কোনো কোন্দল নাই, কোনো গ্রুপিং নাই, কোনো কিছু নাই। আমরা ছাত্র নেতা থেকে একটা জনতার নেতা পেয়েছি, ছাত্র নেতার থেকে যার জন্ম, সেই ছাত্র দলের নেতা থেকে জন্ম হয়ে যিনি বিএনপির এখন মূল নেতা হয়েছেন, বিধায় আমাদের নাটোরে এই সমস্যাগুলো আমরা ফেস করছি না। আমাদের মামলা বলেন, আমাদের জেল বলেন, আমাদের একটা কর্মী বিপদে পড়ুক, অসুস্থ হোক, বা একটা মারা যাক বা কেন হোক, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই সঙ্গে সঙ্গে যদি ঢাকা থেকে শুনে ওখান থেকে রওনা দিয়ে নাটোরে আসে, এসে তার সাথে যোগাযোগ করে, ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং তাদের এটা দেখভাল করে। তারপরে এটা নাটোরের কথা বললাম আর কি, যেটা আমাদের নেতা, আমাদের নাটোরে এই সমস্যাগুলো নাই, সাংগঠনিক কোনো সমস্যা নেই এখানে। আমাদের মধ্যে যে আপনার গ্রুপিং লবিং নাই বা কিছু নাই, এটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, বাট ও ধরনের কিছু নেই, কোনো অঙ্গ সংগঠন নেই। সুন্দরভাবে আমরা নাটোরের সাংগঠনিক কার্যক্রম চলছে বা করছি আমরা। তো আরেকটা কথা যেটা বললেন, আমাদের এই যে ইসমাইল ভাইয়ের কথাই বলছি, যে ভাইয়া আমাদের আর যেটা হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক, মানে আমাদের আগের রাতের ভোটের সার্বক্ষণিক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে চার নাম জনে চোপে আতঙ্কিত থাকেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব। উনিও আপনি দেখবেন প্রতিটা ঈদ, প্রতিটা রমজান, প্রতিটা ভালো ভালো দিনে যারা গুম হয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন, যারা জেলে গিয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন, এদের পরিবারকে উনি ওখান থেকে সাধ্যমতো 64টা জেলায় যেখানে আসে তাদের কাছে তার সাধ্য মতো উনি চেষ্টা করেন তাদেরকে দেখা বা তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে কিছু আর্থিকভাবে কিছুটা সহায়তা করার জন্য এটা করেন উনি। এটা হচ্ছে, আর খোঁজ নেয় না এটা ঠিক না, তবে হতেও পারে অনেক জায়গায় এরকম মিসিং হতেও পারে, দুই একটা মিসিং হতেও পারে। যদি হয়ে থাকে আপনারও দায়িত্ব আছে, আপনি একটু জানিয়ে দিয়েন যে আমরা ইনশাল্লাহ তবে এই প্রক্রিয়া চালু আছে, সুন্দরভাবে চলছে, আপনি দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই ফকির ভাই, শাহিন ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরো চেয়েছিলাম একটি প্রশ্ন করতে, তবে ইসমাইল ভাই যদি সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে উত্তর দেন যে হেফাজত নেতা মামুন হক সাহেবের কি এই মুহূর্তে ওই রিসোর্টে বেড়াতে প্রয়োজন ছিল? আপনার কি মনে হয়? এটা ওনার ভুল হয়ে গেছে, উনি বুঝতে পারে নাই। কারণ তো ওটা যদি আপনার ওই আপনার নামটাতে না গেলেও পারতেন, হ্যাঁ না গেলেও পারতেন। ও এটা আওয়ামী লীগের একটা আক্রা তো ওখানে আপনার এই রিসোর্টের মালিক আমি যারা। একটি খবরের আপনাকে মনে করিয়ে দিই ভাই, একটি খবর প্রকাশিত হয়েছে যে হেফাজতের দুজন নেতা তাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি ক্লান্ত আছেন, আপনি দয়া করে একটু রিফ্রেশ করে আসেন। এটা কি এখন খুঁজতে হবে যে, বলে আপনি? হ্যাঁ হতে পারে এখন খুঁজবেন যে ওই দুইজনের সাথে আওয়ামী লীগের কানেকশন আছে কিনা। এখানে আপনি দুইটা ভাগে দেখবেন। আপনি অনেক সময় আপনি আমার একটা কাছের বন্ধু, আপনি অনেক সময় দেখছেন আমি রাজনৈতিক ইয়ের মধ্যে আছি, আপনি বললেন যে একটু ঘুরে। এখন এটা ষড়যন্ত্র ইস্যু কিনা এটাকে নিয়ে আপনাকে ইনভেস্টিগেশন করা লাগবে, কিন্তু হুট করে আমরা এটা বলে দিলে আল্লাহ মানবেন না, কেমন? এটা আমাদের আইডিয়া, আবার এটা নাও হতে পারে, কেমন? কিন্তু উনি এখানে গেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো অধিকার নেই এখানে, ছাত্রলীগের কোনো অধিকার নেই। তারা কে এখানে? যদি আমাদের অবশ্যই আপনি যা বলছেন, একটা পুলিশ যদি যে তাকে আইডেন্টিফাই করতে পারে, যদি সরকারের প্রয়োজন হয়, কিন্তু আমার মনে হয় না সরকার এত ভ্যালুলেস হবে যে এই কাজটাকে এত নোংরামি ভাবে দেখবে, কেমন? অবশ্যই একজন ইমাম, একজন মাওলানা, অবশ্যই তার ওয়াইফকে নিয়ে গেছে, সে বদমাশি করতে চায়, কেমন? যিনি ইসলাম প্রচারের জন্য কাজ করে, এখানে কোনো সার্টিফিকেটের দরকার নেই, কেমন? তো এখানে যেভাবে হেনস্থা করা হয়েছে নিঃসন্দেহে আপত্তিকর, যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে না অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত জঘন্যতম নিন্দনীয়। এবং এটা ওদের জন্য, ভবিষ্যতের জন্য খারাপ করেছে। কারণ ভবিষ্যতে যখন এরা বোনকে নিয়ে যাবে, মাকে নিয়ে হাঁটবে, রাস্তার মধ্যে ধরবে, এই সরকার তো আর চিরদিন থাকতে পারবে না, একটা দিন তো চেঞ্জ আসবে, মাস্ট বি। তো তখন তাদের পরিস্থিতি খুব শীঘ্রই, অতি শীঘ্রই, খুব কাছাকাছি সময়, খুব কাছাকাছি না, কিন্তু তার গার্মিতে হাত দিয়ে দিবে, কেমন বলবো? তখন তার কেমন লাগবে? তখন ওরা বুঝতে পারবে আর কি, এখনো সময় হয় না, কেমন? এই আর কি। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, অনেক ব্যস্ততার মাঝেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
একই সাথে আপনাদের সুস্থ ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আশা করি সহসাই আবার আমাদের কথা হবে। আপনাদের মূল্যবান বক্তব্য শুনবো। তো সম্মানিত Same to you. দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের 2 অতিথির বক্তব্য। এর আগে একটি কথা বলতে চাই আপনাকে, তা হচ্ছে, তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। শুধু 30 লক্ষ শহীদের আত্মাহুতি আর অগণিত অসংখ্য জায়া ও জননীর সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আর স্বাধীনতার 50 বছর পরও কি আমরা আসলে স্বাধীনতার আস্বাদন করতে পেরেছি? কেন তাহলে আজ সমগ্র বাংলাদেশ এক বিভীষিকাময় মৃত্যু করি? কেন তবে আজ পথে প্রান্তরে স্বজাতির শবদেহ? কেন তবে আজ সমগ্র বাংলাদেশ জুড়ে বন্ধুরূপী শকুনের অবাধ বিচরণ? উত্তর কিন্তু একটাই, গোলামের জিঞ্জিরে শোভিত আমাদের সরকার আমৃত্যু ক্ষমতার লোভে দেশ প্রেম জলাঞ্জলি দিয়ে বরং দাসত্বকেই নিজেদের মাথার মুকুট বানিয়ে ধারণ করেছেন। প্রিয় সুধী, চরিত্রহীন, অসৎ, নষ্ট কিংবা একচোখা দাজ্জালের অনুসারীরা কখনোই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের আইকন কিংবা মানদণ্ড হতে পারেন না। নেতা তো তিনি হবেন যিনি জনগণের জন্য কাজ করেন, যিনি জনগণের কথা। কিন্তু আজ যদি আমরা বাংলাদেশের নেতাদেরকে দেখি, বর্তমানে আমাদের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের অবস্থা হচ্ছে এই যে দেশের চাইতে বরং দলের প্রতি আনুগত্য, অতিমাত্রায় ভারত প্রীতি ও কৃতজ্ঞতার নামে দাদাদের তোষামোদির প্রতিযোগিতা, যা দেশের স্বাধীনতা সার্বভৌমের জন্য প্রধান হুমকি বলে আমরা মনে করি। কারণে অকারণে বারবার পাকিস্তানের প্রসঙ্গ টেনে এনে অতিমাত্রায় ভারত বন্দনা এবং দালালি কখনোই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। 71-এ ভারত বাংলাদেশের পাশে কেন দাঁড়িয়েছিল, আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এসে সবাই তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন। 30 লক্ষ শহীদের আত্মবলিদান ও 7 কোটি মানুষের চির আকাঙ্ক্ষিত স্বাধীনতাকে আজ যারা ভারতের কাছে তুলে দিতে চায়, তারা আর যাই হোক বাংলাদেশের জনগণের বন্ধু নন, বরং বিশ্বাসঘাতক। জাগ্রত জনতার জন্য আজ তাই প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য এবং দৃঢ়তা। স্বাধীনতার 50 বছর পর তাই আসুন আরো একবার দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জেগে উঠি, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি স্বদেশী ও বিদেশি অপশক্তিকে। পরম কারণিক সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আবারও দেখা হবে, কথা হবে আমাদের প্রিয় অতিথিবৃন্দের সাথে আমাদের পরবর্তী। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।